এই ফান্ডিং গুলোর উপরে এত সব প্রকল্প যারা ডিপেন্ডেন্ট ছিল, সেই প্রকল্পগুলো বন্ধ হয়ে যাওয়ার পর সরকার কি কোনো ব্যবস্থা নিচ্ছে? সরকার কি তাহলে এগুলোকে প্রোটেক্ট করছে? এই স্ট্রাকচারগুলো তো গড়ে উঠেছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, ইয়ার্স আফটার ইয়ার্স। তাহলে কি পুরো ব্যবস্থাটা কলাপস করছে, নাকি এগুলো পুরোটাই আপনার শাটডাউন হয়ে গেছে, নাকি সরকার প্রণোদনা দিয়ে এগুলোকে টেনে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করে? এই ভাবনাটা গভর্নমেন্টকেই ভাবতে দেন, এই ভাবনাটা গভর্নমেন্টকে ভাবতে হবে। সেই ভাবনার কোনো প্রতিফলন আমরা দেখিনি এবং সত্যি এটা আমাদের প্রাণের দাবি। আমরা গভর্নমেন্টের কাছ থেকে জানতে চাই যে ওনারা কি ভাবছেন। যত বিদেশি বিনিয়োগ আসে তার 50% হচ্ছে ইউএস এইডের ফান্ডিং। অর্থাৎ আপনি যদি 100 মিলিয়ন পাউন্ড আমাদের যদি গড়ে প্রতি বছর ফান্ডিং আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, এর মধ্যে অর্ধেক দেয় ইউএস এইড। তো এই যে বিপুল সংখ্যক এনজিও, এত বড় একটা এনজিও সেক্টর কলাপস করছে, সরকারের কোনো পরিকল্পনা নাই, আপনারাও জানেন না, আপনারা নিজেরা চাকরি পাবেন কিনা সেটা নিয়েও কোনো সন্দেহ আপনি জানেন না, এবং আপনাদের মতো স্কিলড লোকজন এভাবে যে বেকার হয়ে চুপচাপ ঘরে বসে আছেন, তো বিদেশি ফান্ডেড এই এনজিওর চাকরি আপনি হারিয়েছেন, তা আপনি এখন করবেনটা কি? কিন্তু এই যে ডেভেলপমেন্ট সেক্টরে 40 থেকে 50 হাজার মানুষের চাকরি চলে গিয়েছে এবং যাচ্ছে, এদেরকে নিয়ে এখন পর্যন্ত আমার দেখা মতে ওরকম স্ট্রংলি কথা বলার বা স্ট্রংলি এটা নিয়ে মাথা ব্যথা এখন পর্যন্ত আমি কারো দেখিনি। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। জিনাতারা আপনার কাছে, আপনি সম্প্রতি একটি আর্টিকেলে লিখেছেন যে বৈদেশিক সাহায্য গুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে কিভাবে ইম্প্যাক্ট পড়বে আমাদের দেশের বিভিন্ন প্রকল্পগুলোতে, বিশেষ করে হেলথ কেয়ার, এডুকেশন, এগ্রিকালচার এবং ফুড সিকিউরিটি, তারপর ডেমোক্রেসি, গুড গভর্নেন্স, হ্যাঁ, তারপরে পরিবেশ, তারপরে হচ্ছে প্রোটেকশন, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স, যেগুলো বিশেষ করে দুর্যোগের সময় তাদেরকে শেল্টারে নিয়ে যাওয়া, বা বিশেষ করে কোভিডের সময় নানা ধরনের সহায়তার প্রয়োজন হয়েছিল। তো এই সহায়তাগুলো কিন্তু দেওয়া সম্ভব হয়েছে এ ধরনের ফান্ডিং এর কারণে। তো এই ফান্ডিং গুলোর উপরে এত সব প্রকল্প যারা ডিপেন্ডেন্ট ছিল, সেই প্রকল্পগুলো বন্ধ হয়ে যাওয়ার পর সরকার কি কোনো ব্যবস্থা নিচ্ছে? সরকার কি তাহলে এগুলোকে প্রোটেক্ট করছে? এই স্ট্রাকচারগুলো তো গড়ে উঠেছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, ইয়ার্স আফটার ইয়ার্স। তাহলে কি পুরো ব্যবস্থাটা কলাপস করছে, নাকি এগুলো পুরোটাই আপনার শাটডাউন হয়ে গেছে, নাকি সরকার প্রণোদনা দিয়ে এগুলোকে টেনে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে আমাদের যে ইনভেস্টমেন্ট সামিট হলো বাংলাদেশে 2025-এর ইনভেস্টমেন্ট সামিটটা, এটা কিন্তু নতুন করে আশা জাগাচ্ছে। আমরা অবশ্যই সরকারি এই উদ্যোগটাকে অ্যাপ্রিসিয়েট করি। এটা নতুন করে আশা জাগাচ্ছে। নতুন যারা ইনভেস্টর তাদের জন্য কিন্তু বাংলাদেশ এশিয়ার নেক্সট প্রায়োরিটি ইনভেস্টমেন্টের জায়গা হয়ে গিয়েছে। পাশাপাশি যেটা গভর্নমেন্ট হচ্ছে গ্রিন ইনফ্রাস্ট্রাকচার, আইটি, এই সেক্টরগুলো নিয়ে নতুন করে ইনভেস্টমেন্টের কথা ভাবছে। তো এই জায়গাটা থেকে গভর্নমেন্টের কিন্তু সুযোগ আছে এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে গভর্নমেন্টের কিন্তু এই খাতগুলোতে এখন সাবসিডি দেওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে। এটা পুরোটাই ডিপেন্ড করবে গভর্নমেন্টের সদিচ্ছার উপরে। আমরা আশা রাখছি যে সদিচ্ছাটা আমরা খুব শীঘ্রই দেখতে পারবো। আরেকটা জিনিস আমি একটু আপনার সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে বিশ্ব ব্যাংকের একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে সম্প্রতি, গত 2 দিনের ভেতরেই। তো ওইখানে প্রতিবেদনে বলা হয়েছে যে দারিদ্র্য প্রতিবেদনে যাওয়ার আগে আমার এই প্রশ্নটা শেষ হয় নাই। এই যে প্রকল্পগুলো বন্ধ হয়ে গেল, তো যেখানে দেখা গেল যে কোথাও পলিও টিকা খাওয়ানোর জন্য শিশু এবং মায়েদের নিয়ে কাজ করার একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পটা কি বন্ধ? তাহলে পলিও টিকা খাওয়ানো কি বন্ধ বাংলাদেশে? আমি একটা উদাহরণ দিচ্ছি, যেখানে এইডস নিয়ে কাজ করার কথা ছিল, যেখানে তাদেরকে ক্যান্সারের হলে কি হবে বা ক্যান্সারের সচেতনতার জন্য হয়তো একটা প্রজেক্ট ছিল, ধরেন সেভ দ্য চিলড্রেন এমন একটা প্রকল্প করছিল যেখানে মা এবং শিশুদের নিয়ে কাজ করা হয়, সেখানে ফান্ডিং বন্ধ। তাহলে ওই প্রকল্প কি পুরা দরজা বন্ধ, নাকি সরকার তার হেলথ সেক্টরের কাজের অংশ হিসেবে সেখানে প্রণোদনা দিচ্ছে কিনা? তাহলে ওই সেক্টরটা সরকার কিভাবে মোকাবেলা করবে, এগুলো নিয়ে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা? আমি যতটুকু জানি, যতটুকু পত্রপত্রিকায় দেখি, এখন পর্যন্ত বিস্তারিত কিছু সরকারের নীতি নির্ধারক মহল থেকে আসেনি। কিন্তু আমি আশা করছি এরকম কিছু আসলেই আমাদের এখন আসা দরকার। আমি যে কথাগুলো বলছিলাম ইনভেস্টমেন্ট সামিট বর্ণনা, এগুলো হচ্ছে অপরচুনিটি। সামিটের কথা বলছেন, এগুলো তো ব্যক্তিগত বিনিয়োগ, এগুলো তো ইপিজেডের ভিতরে গিয়ে বিনিয়োগ করবে অথবা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে। ব্যক্তিগত বিনিয়োগ বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান যখন বাংলাদেশে বিনিয়োগ করতে আসে, তারা কি এনজিও সেক্টরের এই ফেলে যাওয়া প্রজেক্ট বন্ধ হওয়াতে ফান্ডিং করবে নাকি?
না, আমি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলেছি। এনজিওর বন্ধ হয়ে যাওয়া ফান্ডিং এ আবার করে মাঝখান থেকে আপনাদেরকে ফান্ডিং দিয়ে আপনাকে চাকরি দিছে, এটা তো সম্ভব না, এটা তো অসম্ভব। তো বিনিয়োগ সম্মেলনের সাথে আপনার এনজিওর ফান্ডিং বন্ধ হওয়ার কি সম্পর্ক? না না, আমি একেবারে দুটো সম্পর্কই করছি না। আমি শুধু এটুকু বলছি যে গভর্নমেন্টের নীতি নির্ধারক মহল থেকে এই স্কোপগুলো দেখা উচিত। আমি আপনাকে একটা উদাহরণ দিই। ইউএসএইড এর যে পরিবেশ সংক্রান্ত প্রকল্পগুলো ছিল, সেখানে আমরা দেখেছি যে বন সংরক্ষণে কমিউনিটির ভূমিকা, সহ ব্যবস্থাপনা কমিটি, তারা ইউএসএইড এর একটা প্রজেক্ট আমি অনেক বছর আগে কাজ করতাম, সেখানে আমি দেখেছি যে কমিউনিটি সরাসরি ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কাজ করছে বন সংরক্ষণের জন্য। তাহলে কি হবে? সেটা কি বন্ধ হয়ে যাবে? তো এই ভাবনাটা গভর্নমেন্টকেই ভাবতে দেন, এই ভাবনাটা গভর্নমেন্টকে ভাবতে হবে। সেই ভাবনার কোনো প্রতিফলন আমরা দেখিনি, এবং সত্যি এটা আমাদের প্রাণের দাবি। আমরা গভর্নমেন্টের কাছ থেকে জানতে চাই যে ওনারা কি ভাবছেন, কিভাবে এগিয়ে যাবে। নিট তো চলে যায়নি, যে মাটা, যে ম্যাটারনিটি কেয়ারটা যে মাটা পাচ্ছিলেন ইউএসএইড এর প্রজেক্ট থেকে, বাংলাদেশের নারীরা তো মা হওয়া বন্ধ হয়ে যাবে না, মা কিন্তু হবেই তারা। হার্ট টু রিচ এরিয়ার নারীরা কি মা হওয়া বন্ধ হয়ে যাবে? মা কিন্তু তারা হবে। তাহলে ইউএসএইড এর প্রজেক্ট বন্ধ, তাহলে সরকার কি করবে? সরকারে তো হাত গুটিয়ে থাকার কোনো সুযোগ নেই। সো এই দিক থেকে আমরা মনে করি যে গভর্নমেন্টের একটা খুব ডিপ সিচুয়েশন অ্যানালাইসিস করা দরকার, এবং এটা একটা রিপোর্ট প্রকাশ করা দরকার, এবং এটা সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। ধন্যবাদ। আচ্ছা, আমি আলমিন আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে মোট 96টি প্রকল্পে 450 মিলিয়ন ইউএসএইড ফান্ডিং দিয়েছে, এবং বাংলাদেশে যত বিদেশি বিনিয়োগ আসে তার 50% হচ্ছে ইউএসএইড এর ফান্ডিং। অর্থাৎ আপনি যদি 100 মিলিয়ন পাউন্ড আমাদের যদি গড়ে প্রতি বছর ফান্ডিং আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, এর মধ্যে অর্ধেক দেয় ইউএসএইড। তো এই যে বিপুল সংখ্যক এনজিও, এত বড় একটা এনজিও সেক্টর কলাপস করছে, সরকারের কোনো পরিকল্পনা নাই, আপনারাও জানেন না, আপনারা নিজেরা চাকরি পাবেন কিনা সেটা নিয়েও কোনো সন্দেহ আপনি জানেন না, এবং আপনাদের মতো স্কিলড লোকজন এভাবে যে বেকার হয়ে চুপচাপ ঘরে বসে আছেন, তো বিদেশি ফান্ডেড এই এনজিওর চাকরি আপনি হারিয়েছেন, তা আপনি এখন করবেনটা কি? না, কথাটা একদম সত্যি। যারা আছে তারা করবেটা কি? না, একদম বাস্তব কথা বলেছেন তানভীর ভাই। বিকজ দুইটা কথা, একটা হচ্ছে যে বাংলাদেশে যারা প্রজেক্ট নিয়ে কাজ করে, এনজিও সেক্টরে কাজ করে, খুব অনেকেই প্যাশন নিয়ে কাজ করে, মন থেকে কাজ করে, কারণ যেভাবে রুট লেভেলে কাজ করতে হয়, এখানে আপনি অনেক কমফোর্ট জোন থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, এবং এখানে আসলে অনেক মেধাবী মানুষরা অনেকেই চেষ্টা করে তাদের সাধ্য মতো কোনো কিছু করতে। হঠাৎ করে যখন আজকেই ধরেন, আপনাকে একটা উদাহরণ দিই, যে 40 থেকে 50 হাজার শিক্ষক তাদের চাকরি হারালো, ওরা কি কেউ বসে থাকবে? সরকার হয়তো কিছু একটা পদক্ষেপ নিবে। হঠাৎ 40 থেকে 50 হাজার গার্মেন্টস কর্মী যদি আজকে চাকরি হারায়, তখন কি কেউ বসে থাকবে? সবাই একটা পদক্ষেপ নিবে। কিন্তু এই যে ডেভেলপমেন্ট সেক্টরে 40 থেকে 50 হাজার মানুষের চাকরি চলে গিয়েছে এবং যাচ্ছে, এদেরকে নিয়ে এখন পর্যন্ত আমার দেখা মতে ওরকম স্ট্রংলি কথা বলার বা স্ট্রংলি এটা নিয়ে মাথা ব্যথা এখন পর্যন্ত আমি কারো দেখিনি। এবং এটা না দেখলে এই মানুষগুলো যাবে কোথায়? এদেরকে তো কোথাও একটা প্রাইভেট সেক্টর বলেন, গভর্নমেন্ট বলেন, বা কারা এদেরকে অ্যাবজর্ব করবে? ওই অ্যাবজর্ব করার ক্যাপাসিটিটা কাদের আছে? আমি জাস্ট আপনাকে কয়েকটা উদাহরণ দিই, যে আমারই প্রজেক্টের খুব কলিগ, একজন খুব চমৎকার একজন কলিগ, খুবই ইয়াং, অনেক স্বপ্ন নিয়ে প্রজেক্ট শুরু করেছে, তার উপরে তার ফ্যামিলি ফুললি ডিপেন্ডেন্ট। তার বোন প্রতি সপ্তাহে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, ওনার মায়ের কিডনি স্টোন ধরা পড়েছে, রিসেন্টলি ম্যারিড। ওভারনাইট ওরও জানতে পারলো যে ওর চাকরি নেই। এখন এই ছেলেটা গত 3 মাস ধরে বসে আছে, এবং তাকে অ্যাবজর্ব করার মতো কোথাও কোনো অপরচুনিটিও পাচ্ছে না। এবং যে কোনো একটা অপরচুনিটি যদিও একটা খুলে, ওই একটা অপরচুনিটি দেখা যায় এত মানুষ অ্যাপ্লাই করছে যে ওর থেকে 3-4 লেভেলের উপরের মানুষ তার থেকে নিচের একটা অপরচুনিটি অ্যাপ্লাই করছে। এই ছেলেটা এখন কোথায় যাবে? ওর চাকরি এখন কে নিশ্চয়তা দিবে? এই যে এদের যে একটা মানসিক একটা চাপ, এই চাপটা তো সে কাউকে বলতে পারছে না। বিকজ আমরা যারা ডেভেলপমেন্ট সেক্টরে আছি, হয়তো অনেকেই আমরা যেভাবে প্রকাশ্যে সামনে এসে এটা নিয়ে কথা বলার দরকার অতটা করছি না। ওদের যে সাইলেন্ট সাফারার বাংলাদেশে এরকম বসে আছে ঘরে ঘরে, নীরবে তারা এটা সাফার করছে, এটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। আপনি যদি আজকে ইউকে থেকে এরকম একটা ইন্টারভিউ কন্ডাক্ট করছেন, ইউকে তে যদি আজকে দেখেন 10,000 মানুষের চাকরি নাই, গভর্নমেন্ট থেকে ওদের মেন্টাল এইড সাপোর্ট নিয়ে কিছু একটা উদ্যোগ নিবে, যে ওদেরকে কিভাবে মেন্টাল এইড দিয়ে ওদেরকে মানসিক ভাবে আমরা শক্ত রাখতে পারি। বাংলাদেশে কি সেই সাপোর্টটা দিচ্ছে? বাংলাদেশে আমরা কি ওদেরকে নিয়ে কোথাও দেখছি যে ওদেরকে নিয়ে একটা চিন্তা করছে যে এদেরকে কি করা যায়? আমার কাছেও মনে হয় যে এটা নিয়ে এখন খুব হাই টাইম, যেটা নিয়ে একটু চিন্তা করা উচিত। সরকারি ভাবে প্রাইভেট সেক্টরদেরকে
এবং অনেককে একসাথে এগিয়ে আসতে হবে। এটা কারো একার পক্ষে সম্ভব না এই মানুষগুলোর পিছে মানে দাঁড়ানো। সমাধানটা কি?